আলাইকুম আমাদের প্রিয় শিক্ষার্থী বৃন্দ, নারায়ণগঞ্জ কলেজের ছাত্র এবং ছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আমাদের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আশা করি ভালো আছো। যদি কেউ ভালো না থাকো, তাহলে ভালো থাকার জন্য যা যা করণীয় তোমরা সর্বাত্মক চেষ্টা করবে ভালো থাকার জন্য। আমি তোমাদের অর্থনৈতিক শিক্ষক মোসাম্মদ হালিমা আক্তার। যেহেতু তোমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অর্থনীতির উপর কোনো ক্লাস এ পর্যন্ত হয় নাই, তাই আজকের এই আয়োজন তোমাদের সুবিধা। এখন আমাদের যে হিসেবটা সেটা হলো অর্থনীতির প্রথম পত্রের উপরে আমরা এখন ভালো আছেন, আমরা এখন অর্থনীতির প্রথম পত্রের উপরে ক্লাস নিব। অর্থনীতি প্রথম পত্রে আমাদের কিছু কিছু অধ্যায় আছে যেগুলো একটু ডিফিকাল্ট, তোমরা এটা জানো। দ্বিতীয় পত্রে আমাদের ওই পরিমাণ কোনো সমস্যা হয় না, যেটা তোমরা বাসায় বসে নিজ দায়িত্বে কমপ্লিট করতে পারবা। তারপরেও যদি সমস্যা হয় আমার সাথে তোমরা যোগাযোগ করবা, ঠিক আছে? এখন অর্থনীতি প্রথম পত্রে একদম প্রথমেই আমাদের আছে উৎপাদন সম্ভাবনা রেখা। একদম ফার্স্টে আমি বলে নিই, অর্থনীতির উপাদান ছিল 4টা। যেহেতু কমার্সের সকল ছেলেদের অর্থনীতি আছে, এটা অপশনাল মেনু। তোমরা যখন উপরের ক্লাসে যাবা, যখন অনার্সে চলে যাবা, তখন কিন্তু তোমাদের বাধ্যতামূলক হয়ে যায় অর্থনীতির বিষয়টা। সেই প্রেক্ষাপটে অপশনাল হলেও তো তোমাদের একটা নাম্বার যোগ হয়। এর জন্য তোমরা কোনো সাবজেক্টকেই কম গুরুত্ব দিবা না, এটা তো তোমরা গুরুত্বপূর্ণ মনে করো, কারণ এখন তোমার নাম্বার যোগ হচ্ছে, এটা কিন্তু তোমার গ্রেড পয়েন্টটাকে অনেকখানি এগিয়ে দিচ্ছে। সেই কারণে তোমাদেরকে এই সাবজেক্টটাকে গুরুত্ব দিতে হবে। আর এটা কিন্তু আমাদের একদম সলিড নাম্বার পাওয়া যায়, যা আনসার করবা হুবহু তাই পাবা, লেখা কম নাম্বার বেশি। সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে আমাদের সেখানে। এখন আমরা পড়ায় চলে যাই। আমাদের অর্থনীতির উপাদান হচ্ছে কয়টি? 4টি। একটা হলো ভূমি, একটা হলো শ্রম, একটা হলো মূলধন, আর একটা হলো সংগঠন। আমি বোর্ডে লিখে দিচ্ছি অর্থনীতির উপাদান যথা 1 নম্বরে ভূমি, 2 নম্বরে শ্রম, 3 নম্বরে মূলধন, 4 নম্বরে সংগঠন। ভূমি মানে হলো জমি। ভূমি মানে কি? জমি। জমির উপরে আমাদের কি দিতে হয়? খাজনা। জমির উপরে খাজনা পাশে লিখে দিচ্ছি। শ্রমের উপরে শ্রমিক কাজ করলে মজুরি পায়। মূলধন আমার নিজের না, আমি ব্যাংক থেকে নিব অথবা কারো কাছ থেকে নিব, আমি ব্যবসা করতে চাই, তাহলে কেউ আমাকে ফ্রি টাকা দিবে না। আর ফ্রি টাকা পাইলে সেটা এখানে বন্ধ করতে হবে না। তাহলে মূলধনের পারপাস দিতে হবে কি? সুদ। আর সংগঠন হলো যিনি ব্যবসাটা পরিচালনা করতে চান, সেখানে কি আছে? মুনাফা। তোমাদের কিন্তু এমসিকিউতে এগুলি আসে। অর্থনীতির উপাদান কয়টি? উপাদান অথবা উপকরণ। উপাদান অথবা কি? উপকরণ। তাহলে আমাদের অর্থনীতির উপাদান অথবা কি হবে? উপকরণ কয়টি? 4টি। 1 নম্বরে ভূমি, ভূমির পারপাসে দিতে হবে খাজনা। তারপরে 2 নম্বর হচ্ছে শ্রম অথবা শ্রমিক, শ্রমিকের পারপাসে দিতে হবে কি? মজুরি। মূলধন 3 নম্বর হচ্ছে মূলধন, মূলধনের পারপাসে দিতে হবে আমাদেরকে সুদ। 4 নম্বর হচ্ছে সংগঠন, তার পারপাসে দিতে হবে আমাদেরকে কি? মুনাফা।
এই হলো আমাদের অর্থনীতির 4টা উপাদান। এটা আমাদের একবারে মুখস্থ থাকবে, এমসিকিউ তো আসতে পারে, অথবা তোমাদের সৃজনশীল যে কোশ্চেন আসে এখানে 1 2 3 4 4টা কোশ্চেন থাকে। 1 নাম্বার একটা 1, 2 একটা 2, 3 একটা 3, 4 একটা 4, এগুলো তোমাদের সবারই জানা আছে। এগুলি এমন হতে পারে 1 নম্বরের জন্য আসতে পারে অর্থনীতির উপাদান কয়টি ও কি কি। যদি কি কি না চায় তাহলে তোমাকে আর কি কি লিখতে হবে না, আর যদি কি কি চায় তখন কিন্তু লেখা আমাদের বাধ্যতামূলক। তোমরা 1 নম্বরের জন্য যত অল্প লিখে 1 পাও, তুমি যতই বেশি লিখো 1-এর বেশিটা দেওয়া যাবে না। এই জন্য আমরা 1 নম্বর কোশ্চেনটাকে যত অল্প সময়ের মধ্যে আনসার করতে পারবো তত আমাদের জন্য কি হবে, এটা বেটার হবে। তাহলে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা, এই হলো আমাদের প্রথম অর্থনীতির এবং স্টার্টিংটা। তারপর হচ্ছে আমাদের অর্থনীতি দুইটা, একটা হলো ব্যক্তিক অর্থনীতি, একটা হলো অর্থনীতি 2 প্রকার। অর্থনীতি 2 প্রকার, যথা ব্যক্তিক অর্থনীতি, 2 নম্বরে সামষ্টিক অর্থনীতি। একটা হলো ব্যক্তিক অর্থনীতি, একটা কি সামষ্টিক অর্থনীতি। তোমরা বোর্ডে লেখা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কারেন্ট নাই, কারেন্টের ডিস্টার্ব, এই জন্য আমি বোর্ডেও লিখে দিচ্ছি, যদি দেখা যায় বোর্ড থেকে লিখে নাও, আর যদি দেখা না যায় নোট দিয়ে বলছি সেটা খাতায় লিখে নিতে পারো তোমরা। যেহেতু কমার্সের সকল ছেলেদের সকল শাখার সাথে আমার কোনো মানে সকল শাখায় কিছু শাখায় ক্লাস আছে, সবার সাথে ক্লাস নাই, সেই হিসেবে যেখানে ক্লাস ছিল তারা এগুলি পাইছে, আর যাদের ছিল না তারা এগুলি আমার কাছ থেকে পায় না। এই জন্য আমি একদম স্টার্টিং থেকে শুরু করলাম। তাহলে অর্থনীতি মেয়েদের তো সবার অর্থনীতি ছিল না, যাদের ছিল তাদের সাথে আমার ক্লাস হয়েছে কমার্সে। তাহলে অর্থনীতি 2 প্রকার, একটা হলো ব্যক্তিক অর্থনীতি, একটা হলো সামষ্টিক অর্থনীতি। ব্যক্তিক অর্থনীতি হচ্ছে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হবে কি ব্যক্তিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে যেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হবে সামষ্টিক অর্থনীতি। ব্যক্তিক অর্থনীতি হচ্ছে আমাদের মাইক্রো ইকোনমিক্স, সামষ্টিক অর্থনীতি হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মানে ছোট, মাইক্রোস্কোপের নাম নিশ্চয়ই তোমরা শুনছো। মাইক্রোস্কোপ দিয়ে আমরা কি করি, ছোট্ট জিনিসকে সায়েন্সে যারা পড়ে তারা জানে, আর তোমরাও জানবা। আমাদের এই যুগে সবাই মাইক্রোস্কোপের নাম জানে, তারপর যারা না জানে আমি এখন বলে দিলাম। মাইক্রোস্কোপের কাজ হচ্ছে ছোট্ট জিনিসকে বড় করে দেখা। তাহলে বেসিকটা হলো ছোট, এটা মাইক্রো, মাইক্রোস্কোপ থেকে মাইক্রো আসছে, এভাবে মনে করো, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা। কারণ পরীক্ষা হলে স্টুডেন্টরা যখন লেখে বেসিক অর্থনীতি ইংরেজিটা দিয়ে দেয় ম্যাক্রো ইকোনমিক্স, সামষ্টিক অর্থনীতি ইংরেজি দিয়ে দেয় মাইক্রো ইকোনমিক্স, তাহলে কিন্তু স্টার্টিং এখানে ভুল হয়ে যাচ্ছে। আমরা এই ভুলটা করবো না, তোমরা শুধু মাইক্রোস্কোপের কথা মনে রাখো। মাইক্রোস্কোপ মানে ছোট্ট জিনিসকে বড় করে দেখা, মানে মাইক্রো। তাহলে বেসিক হলো ছোট, সামষ্টিক হলো বড় অথবা বৃহৎ অথবা প্রসারিত। তাহলে বেসিক এবং সামষ্টিকের মধ্যে এটাই ছিল আমাদের পার্থক্য, মূল পার্থক্য। তাহলে আমরা এই দুটা প্রাথমিক ধারণা দিয়ে দিলাম, এখন আমরা মেইন পড়ায় চলে যাব। যেমন তোমাদের চাহিদা চ্যাপ্টার ছিল, চাহিদা চ্যাপ্টার মধ্যে চাহিদা ইংরেজি হলো আমাদের ডিমান্ড। চাহিদা ইংরেজি কি ডিমান্ড, চাহিদা ইংরেজি হচ্ছে আমাদের ডিমান্ড। চাহিদা আমাদের চিত্র আঁকলাম হলে চাহিদা, যোগান, বাজার ভারসাম্য। এখন শুধুমাত্র একটা ডাইরেক্ট চ্যাপ্টার আছে আমাদের বাজার চ্যাপ্টার, সেখানে অনেকগুলো চিত্র ছিল। এই সবগুলি আমি আজকে তোমাদেরকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয়ের জন্য এটা খুবই উপকারী ছিল। যদি বোর্ডে লেখা দেখা নাই যায় তাহলে তো আমি বোর্ডে যেতে পারবো না, তাহলে মুখে মুখে চ্যাপ্টারগুলি সম্পর্কে আমি ধারণা দিয়ে যাবো তোমাদেরকে, ঠিক আছে? বোর্ডে যদি দেখা না যায়, বোর্ডে দেখা যায় কিনা তোমরা কিন্তু কোনো কমেন্টস করছো না। যদি বোর্ডে দেখা না যায় তাহলে আমি মুখে শুধু চ্যাপ্টারগুলি সম্পর্কে ধারণা দিয়ে যাব, করার কিছু নাই। দুর্ভাগ্য, তোমাদের দুর্ভাগ্য,
আমারও দুর্ভাগ্য, আমারও কষ্ট হচ্ছে, তোমরাও কষ্ট করে জয়েন করছো, অন্তত মুখের কথাটা শোনো, তাও তোমাদের অনেকখানি উপকার হবে। প্রথম পত্রের উপরে চাহিদা চ্যাপ্টার ছিল আমাদের, সেই চাহিদা চ্যাপ্টারে স্টার্টিং এ আমাদের ছিল চাহিদা কি? চাহিদা হচ্ছে কোন দ্রব্য পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা। চাহিদা হচ্ছে কোন দ্রব্য পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা। আমি আগেই বলে নিচ্ছি, ইচ্ছে বা আকাঙ্ক্ষা আছে ঠিক আছে, তার মানে আমার প্রথম হলো দ্রব্যটা পছন্দ হচ্ছে, কিন্তু এরপরের কন্ডিশন হবে আর্থিক সামর্থ্য আছে কিনা। যদি সামর্থ্য থাকে তাহলে আমি দ্বিতীয় কন্ডিশন ফিল আপ। তৃতীয় কন্ডিশন আমার আর্থিক সামর্থ্য আছে কিন্তু আমি টাকা খরচ করতে চাচ্ছি না। যদি টাকাটা আমি খরচ না করি তাহলে কি হবে? দোকানদার জিনিসটা আমাকে দিবে না। তো দোকানদার জিনিসটা আমাকে না দেয় তাহলে কিন্তু আমি দ্রব্যটা পাচ্ছি না। তাহলে এটা কার উপর নির্ভর করে? ক্রেতার উপরে অথবা ভোক্তার উপরে। এখন ভোক্তা যদি টাকাটা খরচ করে তাহলে জিনিসটা আমার হাতে আসবে, মানে ভোক্তার হাতে আসবে অথবা ক্রেতার হাতে আসবে। তখন সেটা কোথায় চলে যাবে? চাহিদা হবে। আর না হয় তিনটা স্টেপ যদি অথবা তিনটা কন্ডিশন অথবা এগুলিকে বৈশিষ্ট্যও বলে। কি বলে? বৈশিষ্ট্যও বলে। চাহিদার তোমাদের এমসিকিউতে আসছে চাহিদার বৈশিষ্ট্য কয়টি, তাহলে কিন্তু এই তিনটা পয়েন্টই আমরা বলবো। চাহিদার বৈশিষ্ট্য তিনটি। যদি কি কি চায় তাহলে আমরা কি কি লিখবো, যদি কি কি না চায় তাহলে কিন্তু আমরা কি কি লিখবো না। অযথা আমরা সময় নষ্ট করবো না। অথবা সৃজনশীলের 1 নাম্বার কোশ্চেনে এটা আসতে পারে চাহিদার শর্ত কয়টি ছিল এবং বৈশিষ্ট্য কয়টি ছিল, তখন তোমরা তিনটা দিবা। যদি কি কি চায় তখন কিন্তু কি কি দাও বাধ্যতামূলক। 1 নাম্বার 1 নাম্বারে থাকবে, 2 নাম্বার 2 নাম্বারে থাকবে, 3 নাম্বার 3 নাম্বারে থাকবে। এখন 1 নাম্বারের কিন্তু আমি মুখে যেটা বলছি সেটাই হবে কোন দ্রব্য পাওয়ার ইচ্ছে বা আকাঙ্ক্ষা। 2 নাম্বার হবে আর্থিক সামর্থ্য। যদি কেউ লিখতে চাও লিখে নিতে পারো। 2 নাম্বার কি হবে? আর্থিক সামর্থ্য। আর 3 নাম্বার হবে কি? অর্থ ব্যয় করার ইচ্ছা। অর্থ ব্যয় করার ইচ্ছা। এখন মনে করো তা আমি 1 একেই থাকবে, 2 2 থাকবে, 3 3 থাকবে, সিরিয়াল মাফিক। যদি 3 কে তুমি একে নিয়ে আসো অর্থ ব্যয় করার ইচ্ছা, তাহলে কিন্তু হবে না। তুমি অর্থ ব্যয় করতে চাও কিন্তু তুমি দ্রব্যটা আবার চাও না অথবা পাও নাই, তাহলে তো কোনো লাভ হবে না। তাহলে আমাদের 1 একেই থাকবে, 2 2 থাকবে, 3 3 থাকবে। হিসাবটা আমাদের এরকম। এই গেল প্রাথমিক চাহিদা বলতে কি বুঝো। এরপরে আসছে চাহিদা বৃদ্ধি। এখন তুমি টাকার মানে 3টা কন্ডিশন ফিল আপ করতে চাচ্ছ, 1 2 এবং 3। এখন তুমি দোকানে যাচ্ছ, দোকানে গিয়ে কি করবা? দ্রব্যটা আছে কিনা সেটা দেখবা। যদি দ্রব্যটা থাকে তাহলে তোমাকে কি করতে হবে? দোকানদারের সাথে এবার তোমার হিসেব নিকেশ। তুমি দোকানদারকে বলবা দ্রব্যের দাম কত জানতে চাও, কারণ তোমার পকেটের ইনকাম কিন্তু সীমিত। আমাদের সম্পদ কম, সমস্যা বেশি। বাস্তবে বাস্তবে কি? সম্পদ কম। সম্পদ বলতে টাকা পয়সা, সময়, আদার্স। আর আমাদের সমস্যা সম্পদের তুলনায় সমস্যা কি? বেশি। যেহেতু সম্পদের তুলনায় সমস্যা বেশি সেহেতু আমাদেরকে কি করতে হবে? এই অল্প পরিমাণ সম্পদ দিয়ে সঠিক সিদ্ধান্ত, অল্প পরিমাণ সম্পদ দিয়ে সঠিক সিদ্ধান্ত আমাকে নিতে হবে যেন সুন্দরভাবে আমি চলতে পারি। অনেকের আছে অনেক টাকা পয়সা আছে কিন্তু তারা সুন্দর করে গুছাইতে পারে না। আর অনেকের আছে কম টাকা আছে কিন্তু তারা গুছাইয়ে চলে, তারাই কিন্তু আগায় যায়। এইটাই হলো আমাদের বাস্তবতার মেইন হিসেব। এখন তোমরা আসো, আমি দোকানে যাব, দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করবো দ্রব্যের দাম কত। এখন উনি বললো যে এখন যদি আমার সামর্থ্যে কুলায় তাহলে আমি কি করব? দ্রব্যটা কিনবো। আর যদি সামর্থ্যের মধ্যে না আসে তাহলে কিনতে পারবো না। এখন তোমরা মনে করো যে দ্রব্যের আমার সামর্থ্য হলো 100 টাকা। আমার সামর্থ্য কত টাকা? 100 টাকা। বাজারে গিয়ে দেখি দ্রব্যের দামটা কত? 50 টাকা। কিন্তু আমি পুরো টাকা খরচ করতে চাই। আমার সামর্থ্য কত টাকা? 100 টাকা। আর দ্রব্যের দাম কত টাকা? 50 টাকা। তাহলে আমি 50 টাকা দিয়ে কয়টা দ্রব্য ক্রয় করতে পারবো? 50 টাকা দিয়ে আমি 50 দুগুণে 100, 50 টাকা দিয়ে আমি 2টা দ্রব্য ক্রয় করব। এখন বাজারে কিন্তু দ্রব্যের দাম কম বেশি হতে পারে, দাম কিন্তু কখনো স্থিতিশীল থাকে না। দাম কি করে? দাম কিন্তু
উঠানামা করে, কখনো কখনো স্থিতিশীল থাকে, কখনো কখনো আবার কি করে উঠানামা করে। পরে আমি আবার যখন আমার সামর্থ্য 100 টাকা বাজারে নিয়ে গেলাম, কত টাকা, আমার সামর্থ্য 100 টাকা বাজারে গেলাম কেনার জন্য, গিয়ে দেখি দ্রব্যের দামটা 50 টাকা। তাহলে আমি কিনতেছি কয়টা, দুইটা। 50 দোকান, এখন দ্রব্যের দামটা বেড়ে 100 টাকা হয়ে গেছে। এখন আমি কয়টা কিনবো, একটা। 100 দিয়ে 100কে ভাগ করলে 1 আসে। সেই প্রেক্ষাপটে আমি কয়টা কিনবো, একটা কিনবো। এখন তুমি খেয়াল করো, দামের উপর কিন্তু নির্ভর করতেছে আমি কয়টা জিনিস পাচ্ছি, কয়টা মানে বেশি হচ্ছে না কম হচ্ছে। দাম যখন 50 টাকা ছিল তখন আমি কিনতে পারছিলাম দুইটা। এখন যখন দাম বেড়ে 100 টাকা হয়ে গেছে, এখন আমি ক্রয় করতেছি কয়টা, একটা। তার মানে দামে কিন্তু চাহিদার পরিবর্তন করে, চাহিদা কিন্তু দামের পরিবর্তন করছে না। তাহলে এখানে আমাদের একটা ব্যাপার চলে আসে, চলক ছিল দুই প্রকার, একটা ছিল স্বাধীন চলক, একটা ছিল অধীন চলক। স্বাধীন চলক হচ্ছে যে চলক নিজে নিজে চলতে পারে সে স্বাধীন চলক, আর যে চলক নিজে নিজে চলতে পারে না, স্বাধীন চলকের উপর নির্ভর করে, তাকে বলা হবে অধীন চলক। তাহলে এখানে দাম চাহিদার পরিবর্তন করে, চাহিদা কিন্তু দামের পরিবর্তন করছে না। সেই প্রেক্ষাপটে আমরা এখানে দামকে স্বাধীন চলক বলবো, চাহিদাকে অধীন চলক বলবো। কাকে স্বাধীন চলক বলবো, দামকে আমরা স্বাধীন চলক বলবো, চাহিদাকে আমরা অধীন চলক বলবো। যেহেতু দামের কারণে চাহিদার পরিবর্তন হচ্ছে, তাহলে আমি আবার আগের জায়গায় চলে যাই। দাম যখন 50 টাকা তখন ক্রয় করি দুইটা, দাম যখন 100 টাকা তখন ক্রয় করি কয়টা, একটা। তাহলে দাম, এটাতে কি বোঝানো হলো, দাম যখন কমে চাহিদা তখন বাড়ে, অথবা দাম যখন বাড়ে চাহিদা তখন কমে। দাম ছিল 50 টাকা, ক্রয় করছি দুইটা, দাম বেড়ে হয়ে গেছে 100 টাকা, ক্রয় করছি একটা। তার মানে এখানে এইটার প্রেক্ষাপটে আমরা বলতে পারি দাম বাড়লে চাহিদা কমে। দাম চাহিদাটা ছিল প্রথমে 2, এখন হয়ে গেছে 1, তার মানে দাম বাড়লে চাহিদা কমে। অথবা দাম এবার মনে করো যে কমে 25 টাকা হয়েছে, 100 টাকা থেকে কমে 25 টাকা হয়েছে। যখন 25 টাকা হবে তখন কিন্তু আমি 100 টাকা খরচ করতে চাই, সেই প্রেক্ষাপটে আমি বলতে পারি এখানে চাহিদার পরিমাণ কয়টা হবে, 4 25 100, 4টা। তাহলে এখন কিন্তু আমরা মহা খুশি, নাকি সবাই খুশি, দ্রব্যের দাম কমে গেছে, আমরা বেশি পাচ্ছি। এটা কিন্তু কখনো কখনো হয় বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে, বাস্তবে কিন্তু আমরা মানে এই পরিস্থিতিতে পড়ি, তখন আমরা হুমড়ি খেয়ে বাজারে গিয়ে পড়ি যে দ্রব্যের দাম কমছে, চল আমরা সবাই, তখন আবার মার্কেটে গিয়ে আমরা কি করি, ক্রাইসিস দেখাই দিই, কারণ আমরা সবাই কিনে ফেলি, তখন আবার দোকানদার দ্রব্যের দামটা বাড়াই দেবে। এরকম বাস্তবটা আমাদের কিন্তু এরকমই। তার মানে আমাদের দাঁড়াচ্ছে যেটা, দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, এবং পরের অংশটা দিয়ে বোঝাচ্ছি, দ্রব্যের দাম 100 টাকা থেকে কমে যখন 25 টাকা হয় তখন দ্রব্যের পরিমাণ একটা থেকে বেড়ে কয়টা হয়, 4টা হয়। তার মানে দাম বাড়লে প্রথমটা 50 টাকা থেকে 100 টাকা হয়েছে, দ্বিতীয়টা 100 টাকা থেকে 25 টাকা হয়েছে। তো সেই প্রেক্ষাপটে 50-এর সাথে হিসাব ছিল 2, 100-এর সাথে হিসাব ছিল 1, 25-এর সাথে হিসাব হইল কত, 4 পরিমাণটা। তাহলে প্রথম অংশটাকে আমরা বলবো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দ্বিতীয় অংশ হিসেবটা হবে দাম কমলে চাহিদা বাড়ে। এটা হলো বইয়ের ভাষা, কিন্তু আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম, যে এটা ব্রেনের মধ্যে রাখবা, তাহলে কখনোই তোমাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি মনে থাকবে জিনিসটা, যে কোনোটা মানে মানকে স্থির ধরে একবার কমাই দিবে একবার বাড়াই দিবে, যাতে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে, তাহলে তোমাদের কাজটা করতে সুবিধা হবে। সূচি যে তৈরি করবা সেই সূচি দিয়ে কাজটা করতে সুবিধা হবে। কিন্তু কথা হলো, যখন চাহিদা বিধি নিয়ে সূচি দিয়ে কাজ করবা তখন যে কোনো একটাকে রাখবা, হয় দাম বাড়াবা না হয় দাম কমাবা। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটা সত্য। কিন্তু যখন সূচি দিয়ে কাজ করতে বলা হবে তখন তোমাদের কি করতে হবে, যে কোনো একটা অপশন রাখবা, হয় দাম বাড়াবা না হয় দাম কমাবা। তাহলে আমাদের চিত্রটা হয়ে যাবে সুন্দর। তার মানে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটা দিয়ে কি প্রমাণ হলো, দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত। দামের সাথে চাহিদা সম্পর্ক কি বিপরীত, সম্পূর্ণ উল্টা, একটা বাড়লে একটা কমে, একজন হাটে এদিকে আরেকজন হাটে উল্টা দিকে, তাহলে কিন্তু মিল নাই আমাদের মধ্যে, এরকম ব্যাপারটা। তাহলে দাম বাড়ে, দাম চলে যাচ্ছে বাড়তে বাড়তে অনেক বেশি, আর চাহিদাটা এদিকে কমে যাচ্ছে, কারণ আমাদের তো সামর্থ্য নির্দিষ্ট। এই হলো নরমাল আমাদের চাহিদা বিধি। এটা শুধুমাত্র দামের কারণে হবে। শুধুমাত্র কার কারণে হবে, দামের কারণে যখন চাহিদার পরিবর্তন হবে। কার কারণে, দামের কারণে যখন চাহিদার পরিবর্তন হবে, এটা হবে কি চাহিদা বিধি। এখন শুধুমাত্র যে দামের কারণে চাহিদার পরিবর্তন হয় তা কিন্তু না, অন্য কারণেও চাহিদার পরিবর্তন হতে পারে।
আমার সামর্থ্য আমি প্রথমে বলছিলাম 100 টাকা, এখন বললাম সামর্থ্য আমার কিন্তু সামর্থ্য বাড়তেও পারে কমতেও পারে। এখন সামর্থ্য বেড়ে কত হইলো, মনে করো 200 টাকা হলো। সামর্থ্য আগে ছিল কত টাকা, 100 টাকা, এখন সামর্থ্য হলো কত টাকা, 200 টাকা। এখন কিন্তু দাম যদি স্থিরও থাকে কোনো সমস্যা নেই, 200 টাকা সামর্থ্য হওয়াতে আমার 50 টাকা যে প্রথমে বলছিলাম 50 টাকার দামে এখন আমি আগে পাইছি 2টা, এখন পাচ্ছি কয়টা, 4টা। আগে যখন দাম বেড়ে 100 টাকা হয়েছিল তখন আমি পাইছিলাম 1টা দ্রব্য, এখন পাবো কয়টা, 2টা দ্রব্য। আবার যখন দাম কমে গেছিল 25 টাকা বলছিলাম তখন আমি ক্রয় করছিলাম কয়টা, 4টা। 100 টাকা সামর্থ্য, এখন 200 টাকা সামর্থ্য 4-এর দ্বিগুণ হয়ে গেল, 8টা হয়ে গেল। তার মানে দাম ছাড়া অন্য কারণও কি হতে পারে, চাহিদার পরিবর্তন হতে পারে। যেমন আয়ের কারণ, যেমন কার কারণ, আয়ের কারণ, আয়ের পরিবর্তন হলেও চাহিদার পরিবর্তন হয়, এটা দিয়ে তাই বোঝানো হলো। আয় ছাড়া আরো বিভিন্ন কারণও চাহিদার পরিবর্তন হতে পারে। যেমন আমাদের ঋতুর পরিবর্তন হয়, শীতকাল, গরমকাল, গ্রীষ্মকাল, এই সমস্ত জিনিসের কারণেও কিন্তু চাহিদার পরিবর্তন হতে পারে। মনে করো শীতকালে আমাকে কেউ যদি বল তোমাকে ফ্যান ফ্রি দেওয়া হলো, কারেন্ট বিল ফ্রি দেওয়া হলো, তুমি ফ্যানটা ফুল স্পিডে ছেড়ে নর্মাল শীতের কাপড় না পরে তুমি থাকো, আমরা কখনোই সেটাতে রাজি হব না। তার মানে এই যত অন্যান্য যত কারণ আছে সে সকল কারণগুলি চলে যাবে কোথায়, ব্যতিক্রম। তাহলে একটা হবে চাহিদা বিধি, একটা হবে চাহিদা বিধির ব্যতিক্রম। এখন চাহিদা বিধির ব্যতিক্রম, চাহিদা বিধির একটা কারণ সেটা হবে দামের কারণ, আর চাহিদা বিধির ব্যতিক্রম হবে দাম ছাড়া অন্য সকল কারণ। দাম ছাড়া অন্য সকল কারণ, বিভিন্ন কারণে চাহিদার পরিবর্তন হতে পারে, সেই সবগুলো কারণকে বলা হবে ব্যতিক্রম। কিন্তু ব্যতিক্রমের সময় দামটা থাকবে স্থির। দামটা কি থাকবে, স্থির। দাম এখানে নড়াচড়া করতে পারবে না। অন্য কারণে দাম ছাড়া, আমি আবারও বলছি, দাম ছাড়া অন্য যে কোনো কারণে যদি চাহিদার পরিবর্তন হয় সেটা হয়ে যাবে চাহিদা বিধির ব্যতিক্রম। আর শুধুমাত্র দামের কারণে যদি চাহিদার পরিবর্তন হয় সেটা হবে চাহিদা বিধি। তখন ব্যতিক্রমের যতগুলো কারণ আছে সবগুলো কারণ সেখানে স্থির হয়ে যাবে। ব্যতিক্রমের যতগুলো কারণ আছে সবগুলো কারণ সেখানে কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। এই হলো চাহিদা বিধি এবং চাহিদা বিধির ব্যতিক্রমের প্রাথমিক ধারণাটা, তোমরা বই থেকে পড়লে বুঝতে পারবা। এরপরে আছে চাহিদার সংকোচন, সম্প্রসারণ, চাহিদার হ্রাস বৃদ্ধি। চাহিদার সংকোচন, সম্প্রসারণ, চাহিদা বৃদ্ধি একটা সাথে একটা রিলেটেড, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাসায় একটু পড়লে বুঝতে পারবা। এখানে যে হিসাবটা হবে সেখানে হবে চাহিদা সংকোচন সম্প্রসারণটা চাহিদা বৃদ্ধির সাথে মিলে যাবে। তার সাথে মিলবে, চাহিদা বৃদ্ধির সাথে মিলবে। চাহিদা বৃদ্ধিটা ছিল দামের কারণে, দাম বাড়লে চাহিদা কমে। চাহিদাটা কি হচ্ছে, দাম বাড়তেছে কিন্তু চাহিদাটা কমে যাচ্ছে। চাহিদাটা কমে যাওয়া মানে চাহিদার পরিমাণটা কমে যাচ্ছে। আর কোশ্চেনটা ছিল চাহিদার সংকোচন, চাহিদাটা কমে গেলেই দামটা বাড়বে, কারণ বিপরীত সম্পর্ক ছিল, দামের সাথে চাহিদার সম্পর্কটা ছিল বিপরীত। সেই প্রেক্ষাপটে আমাকে বলতে হবে দাম যদি বাড়ে চাহিদার পরিমাণ তখন কমবে। এই কমাটাকেই বলবো আমরা সংকোচন। কার সংকোচন, চাহিদার সংকোচন। কার সংকোচন, চাহিদার সংকোচন। আর যদি দাম কমে, কে কমে, দাম কমে চাহিদা বাড়ে, দাম কমে চাহিদা বাড়ে, তাহলে চাহিদাটা কি হচ্ছে, বাড়তেছে। এটা মাথায় রাখবা। চাহিদাটা কোন দিকে যাবে, চাহিদাটা যেদিকে যাবে দামটা তার উল্টা দিকে হবে। যেহেতু আমরা চাহিদা সম্প্রসারণের কথা এখন আলোচনা করবো, তাহলে চাহিদা সম্প্রসারণের যে ব্যাপারটা আমরা আলোচনা করবো, সম্প্রসারণ বলতে চাহিদা বাড়বে, অটোমেটিক দামটা কমে যাবে। তার মানে কিন্তু দামের কথা আগে বলতে হবে। কার কথা আগে বলতে হবে, দামের কথাটা আগে বলতে হবে। তাহলে আমরা বলবো যে যেহেতু সম্প্রসারণ বলবো, দাম কমলে যদি চাহিদার পরিমাণ বেড়ে যায় তখন তাকে আমরা চাহিদা সম্প্রসারণ বলবো। এই হলো সংকোচন এবং সম্প্রসারণের হিসেব। দাম বাড়লে চাহিদা কমলে তাকে বলবো চাহিদা সংকোচন, দাম কমলে যদি চাহিদার পরিমাণ বেড়ে যায় তাকে বলা হবে চাহিদা সম্প্রসারণ। এই হলো আমাদের সংকোচন এবং সম্প্রসারণের হিসেব নিকেশ। তখন কি হবে, চাহিদা রেখা হবে একটা। তারপরে তোমাদেরকে আরেকটা কথা বলে নেই, চাহিদা রেখা নিম্নগামী। দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, সেই জন্য আমরা তাকে কি বলবো, দাম এবং চাহিদার মধ্যে
বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্কের কারণে চাহিদা রেখা সবসময় নিম্নগামী হবে যদি চাহিদা বিধি নিয়ে আলোচনা করি। আর চাহিদা বিধির ব্যতিক্রমে যদি চলে যায় সেখানে অন্য প্রেক্ষাপট দেখা যাবে। সেখানে বিভিন্ন কারণে যেহেতু পরিবর্তন হয়, এখানে চাহিদা বিধির নিয়মটা একটু মানবে না, সম্পূর্ণ উল্টা হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে যাবে। এখন সংকুচন এবং সম্প্রসারণের ক্ষেত্রে যে কথাটা বলছি আবারও খেয়াল করো সবাই। এখানে আমাদের চাহিদা রেখা একটাই হবে, শুধু চাহিদা রেখার মধ্যে 3টা বিন্দু হবে, মাঝখানে একটা বিন্দু, একটা নিচে বিন্দু, একটা উপরে রেখা হবে, একটা হবে মাঝখানের বিন্দু চাহিদা রেখার মধ্যে, একটা হবে নিচে, একটা হবে উপরে। যখন আমরা মনে করো মাঝখানে এই বিন্দু দিলাম, চাহিদা রেখার উপরে যে কোনো জায়গায় একটা বিন্দু দিবা, আনুমানিক মাঝামাঝি, একদম মাঝামাঝি হতে হবে এমন কোনো কথা নেই। তোমরা ভূমি অক্ষ লম্ব অক্ষ এঁকে নিবা, একটা চাহিদা রেখা আঁকবা, সেই চাহিদা রেখা লম্ব এবং ভূমির সাথে মিলাবা না, একটু গ্যাপ রেখে নিম্নগামী একটা রেখা আঁকবা। সেই রেখাটাকে তোমরা ডি প্রাইম দিবা, অথবা ডিডি দিলেও হবে, অথবা DD1 দাও, যে কোনো কিছু দাও, যেভাবে দিবা সেভাবে আনসার করে। হচ্ছে আমাদের সম্পূর্ণ সম্পাদ্যের মতো, অর্থনৈতিক ব্যাপারটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সম্পাদ্যের মতো। এই জন্য আমাদের সুবিধা অল্প, মানে চিত্রটা হচ্ছে আমাদের চিত্রটা আঁকতে হবে, এটা মাথায় রাখার পরে কিন্তু লেখাটা আমাদের সহজ হয়ে যায়। সম্পাদ্য যেমন চিত্রটা আঁকা কঠিন ছিল যখন স্কুল লেভেলে ছিল, আর এখন পজিটিভ হচ্ছে আমাদের, আমরা এখন বড় হয়ে গেছি, আমরা চিত্রটা কোনো ব্যাপার না, সম্পাদ্যর চেয়ে সহজ হচ্ছে আমাদের অর্থনীতির চিত্রগুলো, যেহেতু অর্থনীতির লিঙ্ক দিবেন না, লিঙ্ক দিবেন না, কি বলতে? ও আচ্ছা আচ্ছা। এখন আমাদের যেহেতু আমাদের দাম, আমরা যে চাহিদা রেখা ছিলাম ডি প্রাইম হচ্ছে একটা চাহিদা রেখা, উপরে ডি দিতে পারো, নিচেও দিতে পারো, রেখার মধ্যে কোনো সমস্যা নাই, ডি প্রাইম যে কোনো ভাবে দাও, কোনো সমস্যা নাই। এখানে আমাদের মাঝামাঝি একটা বিন্দু দিব, সেটা মনে করো আমি এই বিন্দু ধরলাম, তাহলে এ থেকে ভূমিতে আসবা, এ থেকে লম্বে যাবা। এ থেকে যখন ভূমিতে আসলো তাহলে পরিমাণ, ভূমিতে সবসময় বসে পরিমাণ, লম্বে বসে আমাদের দাম, এটা কিন্তু মুখস্থ হিসাব। দাম ইংরেজি হলো প্রাইস, পরিমাণ ইংরেজি হলো কোয়ান্টিটি। দাম ইংরেজি কি প্রাইস এবং পরিমাণ ইংরেজি কি কোয়ান্টিটি। এখানে তোমরা কিউ দিবা ভূমিতে, আর লম্বে দিবা কত পি। এখানে বইয়ে তোমরা পাবা কিউর কিউর জায়গায় কখনো কখনো এম দেওয়া হয়, এম দিলেও কোনো সমস্যা নেই, বাংলায় তোমরা লিখে দিবা পরিমাণ, তাহলে হবে। আর লম্বকে অবশ্যই দাম লিখতে হবে, লম্বকে দাম বসবে, ভূমি অক্ষে পরিমাণ বসবে। তাহলে ভূমি অক্ষে আমি বলে দিলাম যে এখানে তুমি কিউ দিলা, তাহলে এই বিন্দু থেকে ভূমিতে টানবা, তখন নামটা হবে কিউ। আর এই বিন্দু থেকে যখন লম্বে যাবা, মানে ভূমিটা হবে ওএক্স অক্ষ, লম্ব অক্ষ হবে ওয়াই অক্ষ, এগুলি ক্লাসে বারবার বোঝানো হয়েছে। তারপর আমি পুনরায় বললাম, আর ও হচ্ছে মূল বিন্দু, তাহলে যেহেতু ভূমিতে আসবা তখন কিউ বসাইছি, আর যখন লম্বে গেলাম তখন আমরা পি বসাইছি। তাহলে ও পি দামে পরিমাণ হবে ও কিউ, ওপি দামে পরিমাণ কত ও কিউ। এখন তুমি মনে করো দাম কমাইতে চাও, তাহলে এই বিন্দুর নিচে চাহিদা রেখার উপরে এই বিন্দুর নিচে কি করবা, আরেকটা বিন্দু দিলা বি। এই বি বিন্দু থেকে ভূমিতে টান দিকে বি বিন্দু থেকে লম্বে চলে যাবা। লম্বে যাওয়ার পরে একই নাম দুইবার দেওয়া যায় না, আমরা চেঞ্জ আনতে হবে। চেঞ্জ আনলে আমার পি এর জায়গায় এখন আমরা বি বিন্দুর জন্য পিটা চেঞ্জ হয়ে P1 হবে, আর বি বিন্দুর জন্য কিউর মানটা কিউ চেঞ্জ হয় Q1, একটু চেঞ্জ করে দিলাম আমরা। তাহলে বি বিন্দুতে দাম হবে OP1, পরিমাণ হবে কত OQ1। যখন এই বিন্দুতে ছিলাম দাম ছিল OP, পরিমাণ ছিল OQ। যখন বি বিন্দুতে আসলাম তখন দাম হলো OP1, পরিমাণ হলো OQ1। এখন দেখো মূল বিন্দুতে হিসাব করবা, মূল বিন্দু ছিল ও, তাহলে এখান থেকে যদি আমরা হিসাবটা করি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের OP দামটা কিন্তু বেশি আর OP1 দামটা কম, তার মানে দাম কমে গেছে। OP দামে এ বিন্দুর জন্য পরিমাণ ছিল OQ, আর এখন পরিমাণ বি বিন্দুর জন্য পরিমাণ হয়ে গেছে OQ1। দেখো পরিমাণটা OQ থেকে বেড়ে OQ1 হচ্ছে, তার মানে কতটুকু পরিমাণ বাড়লো, OQ1 মাইনাস OQ, OQ1 মাইনাস OQ ইকুয়াল QQ1, অথবা Q1 Q দাও, মানে পরিমাণটা কতটুকু বাড়লো QQ1 পরিমাণ, আর দামটা কতটুকু কমলো ছিল ওপিতে এ বিন্দুর জন্য, বি বিন্দুটার সাথে OP1 হয়ে গেল। তাহলে এখানে OP মাইনাস OP1, OP মাইনাস কত OP1, তাহলে OP
মাইনাস ওপি ওয়ান ইকুয়াল কত হলো পি পি ওয়ান। তাহলে এই পরিমাণ দাম পি পি ওয়ান পরিমাণ দাম কমার কারণে চাহিদার পরিমাণ কিউ কিউ ওয়ান পরিমাণ বেড়ে গেল। আমরা আগে সংজ্ঞার মধ্যে বলে নিয়েছিলাম যে এখানে যদি পরিমাণটা বেড়ে যায় তাকে আমরা সম্প্রসারণ বলবো। তাহলে এখানে আমাদের যেটা দাঁড়ালো চাহিদার পরিমাণ যে বাড়লো, কতটুকু বাড়লো, কিউ কিউ ওয়ান। এটাই হলো চাহিদার সম্প্রসারণ। এটা কি হলো চাহিদার সম্প্রসারণ। এখন চাহিদার সংকোচন। এ বি মানে ডি ডি ওয়ান অথবা ডিডি প্রাইম রেখার উপরে আমরা এ এবং বি বিন্দু দিয়েছিলাম। এখন এ বিন্দুর জন্য দাম ছিল ওপি, আমাদের সময় শেষ পর্যায়ে এ বিন্দুর জন্য দাম ছিল ওপি, বি বিন্দুর জন্য দাম হচ্ছে আমাদের মানে এ বিন্দুর জন্য দাম ওপি, তখন পরিমাণ ছিল ও কিউ, বি বিন্দুর জন্য দাম হয়েছে আমাদের ওপি ওয়ান, তখন পরিমাণ হয়েছে ও কিউ ওয়ান। যেহেতু পরিমাণ বাড়ছে, কিউ কিউ ওয়ান পরিমাণ দাম পি পি ওয়ান পরিমাণ কমে গেছে, সেজন্য আমরা তাকে চাহিদার সম্প্রসারণ বলবো। এখন আমরা চাহিদার সংকোচনে আসবো। ডি ডি প্রাইম চাহিদা রেখার উপরে এ বিন্দু আর বি বিন্দু ছিল, এ বিন্দুর উপরে আরেকটা বিন্দু দিব সি। সি বিন্দু থেকে লম্ব অক্ষে যাব, সি বিন্দু থেকে ভূমি অক্ষে আসবো। সি বিন্দু থেকে যখন লম্ব অক্ষে যাব তখন তার নাম দিব ও পি টু, আর তখন ভূমির যে মানটা দিব সেই মানটা হবে ও কিউ টু। কিন্তু আমরা এর সাথে তুলনা করব, এর আগে তুলনা করছি বি কে, এখন আমরা তুলনা করব সি কে। কার সাথে? এর সাথে। এখন এ বিন্দু থেকে যখন লম্বে আসছিলাম দাম ছিল ওপি, এখন সি বিন্দুতে দাম হয়ে গেছে কত? ওপি টু। আর তখন ভূমিতে এ বিন্দুর জন্য পরিমাণ ছিল ও কিউ, এখন পরিমাণ হয়ে গেছে কত? ও কিউ টু। পরিমাণটা হয়ে গেছে ও কিউ। এখন দেখো পরিমাণটা কমে গেছে, দামটা বেড়ে গেছে, পরিমাণটা কমে গেছে। কতটুকু কমলো? পরিমাণটা কতটুকু কমলো? পরিমাণটা ছিল ও কিউ, হয়ে গেছে ও কিউ টু। তাহলে ও কিউ মাইনাস ও কিউ টু ইকুয়াল কিউ টু কিউ অথবা কিউ কিউ টু, এক কথা। আর তখন দামটা ছিল এ বিন্দুর জন্য ছিল ওপি, আর সি বিন্দুর জন্য হয়ে গেছে ওপি টু। তাহলে দামটা কিন্তু বেড়ে গেছে। তাহলে ওপি টু মাইনাস ওপি ইকুয়াল পি পি টু, অথবা ওপি মাইনাস ওপি টু দাও তাহলে মাইনাস আসবে, কিন্তু এখানে ওখানেটা ব্যালেন্স হয়ে যাবে। ওইটা আমাদের দেখার দরকার নাই। আমাদের মেইন কথা হচ্ছে দাম বাড়ছে কত পরিমাণ, কি কতটুকু পরিমাণ, না দাম কখনো পরিমাণ হয় না। এখানে কতটুকু বাড়লো দাম? ওপি থেকে বেড়ে ওপি টু হলো, তার মানে পি পি টু পরিমাণ দাম বাড়ছে, আর পরিমাণটা কমতেছে আমাদের কিউ কিউ টু অথবা কিউ টু কিউ। তাহলে পরিমাণটা কমলে, আমরা আগেই বলছি পরিমাণটা কমলে হয়ে যাবে যেটা আমাদের সংকোচন। তাইলে এখন যেটা এ বিন্দু থেকে বি বিন্দু ছিল আমাদের সম্প্রসারণ, যেহেতু পরিমাণটা বাড়ছে, কিউ কিউ ওয়ান ছিল, দাম কম ছিল তখন, আর এখন পরিমাণটা কমতেছে এ বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়াতে, তখন আমরা তাকে কি বলবো? সংকোচন। তার সংকোচন চাহিদা সংকোচন। এটা ছিল দামের কারণে। তার মানে চাহিদা বৃদ্ধির কারণে যদি চাহিদার কখনোই পরিবর্তন হয় সেটা হবে চাহিদা সংকোচন এবং সম্প্রসারণ। সেখানে অন্যান্য সকল কারণ কি থাকবে? স্থির থাকবে। এখানে অন্যান্য যত কারণ আছে সবগুলো কারণ স্থির থাকবে, ব্যতিক্রমের যত কারণ আছে। আর এখন আমরা যাব চাহিদা হ্রাস বৃদ্ধি। সংকোচন কমে, হ্রাসও কিন্তু কমে, কিন্তু তার মানে দুইটা কথা কিন্তু এক না। সম্প্রসারণ বাড়তেছে, বৃদ্ধিও বাড়তেছে, তার মানে দুইটা কথা এক না। চাহিদার সংকোচন সম্প্রসারণটা হবে দামের কারণে, অর্থাৎ চাহিদা বৃদ্ধির কারণে। চাহিদার হ্রাস বৃদ্ধি হবে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমের কারণে। কার কারণে? চাহিদা বৃদ্ধির যে ব্যতিক্রমটা ছিল সেই ব্যতিক্রমের যে কোনো কারণেই আমাদের হ্রাস বৃদ্ধি হতে পারে। তার মানে দামটা তখন কি থাকবে? স্থির থাকবে। দাম স্থির থেকে অন্য যে কোনো কারণে, তখন রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল টান দিয়ে এঁকে নিবা, তখন চাহিদা রেখা হবে তিনটা, তিনটাই নিম্নগামী হবে, কিন্তু দামটা স্থির থাকবে। ভূমির সমান্তরাল করে একটা রেখা আঁকবা, সেই রেখাটার মধ্যে তিনটা চাহিদা রেখা এঁকে দিবা, তাহলে তিনটা বিন্দুতে চাহিদা রেখাটা ওই রেখাটাকে ছেদ করবে। এই তিনটা ছেদবিন্দুর মধ্যে তিনটা বিন্দু দিবা, আর চাহিদা রেখাগুলি একটা দিবা ডিডি, একটা দিবা ডি ওয়ান ডি ওয়ান, একটা দিবা ডি টু ডি টু। যেটা ডিডি দিলা এখানে ছেদবিন্দুকে দিবা এ বিন্দু, আর ডি ওয়ান ডি ওয়ানটাকে দিবা বি বিন্দু, অথবা ই দিতে পারো, যে কোনো নাম দিবা, কিন্তু একটু চেঞ্জ 1 2 দিয়ে চেঞ্জ করে দিবা। এখান থেকে আবার ভূমিতে, এখানে কিন্তু দাম স্থির হইলো, আর ভূমির দিকে টান দিবা, তখন যেটা ডিডি ছিল সেখানে তুমি কিউ দাও অথবা এম দাও। যেটা ডি ওয়ান চাহিদা রেখা ছিল সেখানে কি দিবা? কিউ ওয়ান দিবা। আর যেটা ডি টু আর একটা চাহিদা রেখা হবে, মাঝখানে কিন্তু ডিডি রেখা, মাঝখানের ডানারটা যদি ডি ওয়ান দাও তাহলে বামেরটা দিবা ডি টু, আর যদি বামেরটা ডি ওয়ান দাও তাহলে ডানারটা দিবা ডি টু।
এভাবে তোমাদের দিয়ে ভূমির দিকে রেখাগুলো টেনে দিবা। ভূমির দিকে রেখাগুলো যখন টানবা, যেটা D1 রেখা ছিল সেটাকে ভূমির মানটা দিবা কিউ, যেটা DD রেখা ছিল সেটা দিবা কিউ, যেটা D1 রেখা ছিল সেটা দিবা Q1, যেটা D2 রেখা ছিল সেখানে দিবা কি Q2। তাহলে এখানে তুমি শুধু ভূমির দিকে তাকাবা, ভূমিতে যদি বাড়ে, মনে করে কিউটা হলো মিডলে, যখন ডানে চলে যাবা D1 রেখা দিয়ে থাকো চাহিদা রেখার মধ্যে, তাহলে এখানে দিবা Q1, তাহলে কিউ থেকে Q1 পরিমাণ বাড়াটাই হবে চাহিদার বৃদ্ধি। দাম স্থির থেকে, দাম কিন্তু উপি, লম্বকের দামটা হবে উপি, একটা জায়গায় স্থির থাকবে, সে নড়াচড়া করবে না। তারপরে আবার মাঝখানটাকে বেস ধরে তুমি আবার এবার বামে চলে আসো। বামেরটা যদি তুমি D2 চাহিদা রেখা দিয়ে থাকো, আমি মুখে বলছি D2, সেই হিসাবে আমি ভূমির কথা বলবো, তাহলে ভূমির মান হবে Q2। তাহলে কিউ থেকে Q2 পরিমাণ যে চাহিদার পরিমাণটা কমে গেল সেটা হবে চাহিদার হ্রাস। তাহলে এই হলো চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি নিয়ে আমাদের আলোচনা। আপাতত আজকে এতটুকুই রাখো, তোমরা সবাই ভালো থাকো। তারপর যদি কোনো সমস্যা হয় ম্যাডামের সাথে যোগাযোগ করবা, যাদের সাথে আমার ক্লাস ছিল না, মানে রুটিনের ক্লাস না থাকার কারণে ক্লাস দিতে পারি নাই, তারাও প্রয়োজনে যোগাযোগ করবা, কিন্তু অযথা নয়, খুব প্রয়োজন যেগুলি হবে সেগুলি যোগাযোগ করলে ম্যাডাম তোমাদেরকে সলিউশন করে দিব। যার যেখানে সমস্যা অর্থনীতি বিষয় সম্পর্কে সমস্যা থাকবে আশা করি, আবার নাও থাকতে পারে, যদি থাকে তাহলে যোগাযোগ করলে আমি অবশ্যই বাসা থেকেও তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। এরপরে তোমাদের যোগান একটা আছে, যোগান হচ্ছে আমাদের সাপ্লাই। যোগান ইংরেজি কি আমাদের সাপ্লাই। যোগান হচ্ছে বিক্রেতার মধ্যে, চাহিদা হবে ক্রেতার মধ্যে, যোগান হবে বিক্রেতার মধ্যে। যোগানের হিসাবটা হবে সরাসরি সম্পর্ক, দাম বাড়লে যোগান বাড়বে। দাম আমাদের সময় শেষ, তারপরেও আলোচনা করতেছি। দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। বুঝতে পারো? তা যোগানটা তোমরা চাহিদারই উল্টা, ঠিক আছে, শুধু সেম জিনিসে হবে। চাহিদার সময় রেখা নিম্নগামী ছিল, যোগানের সময় রেখাটা ঊর্ধ্বগামী হবে, এতটুকু শুধু পার্থক্য। যোগান হবে বিক্রেতার মধ্যে মানে দোকানদারের মধ্যে, আর চাহিদা হবে ক্রেতার মধ্যে মানে যারা ক্রয় করতে চায় তাদের মধ্যে। দামের সাথে আমি আবারও একটু ধারণা দিয়ে দিচ্ছি, দামের সাথে চাহিদার সম্পর্ক হবে বিপরীত সম্পর্ক, রেখা হবে নিম্নগামী। যোগানের সাথে দামের সাথে যোগানের সম্পর্ক হবে সরাসরি, রেখা হবে অবশ্যই ঊর্ধ্বগামী। চাহিদা রেখা বলো অথবা যোগান রেখা বলো, উভয়ের ক্ষেত্রে লম্ব অক্ষে অর্থাৎ UY অক্ষে দাম বসবে। চাহিদা রেখা রাখলে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ বসবে, QD কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর দাম হলো প্রাইস। আর যদি যোগান রেখার অধ্যায়ে যাও অথবা যোগান সম্পর্কে কোনো চিত্র আঁকতে চাও, তাহলে এখানে ভূমিতে হলো যোগানের কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ। তারপরে ছিল বাজার ভারসাম্য, চাহিদা রেখা এবং যোগান রেখার সমন্বয়ে বাজার ভারসাম্য হয়। যেহেতু আমাদের কারেন্ট টাইম বোর্ডে না গিয়ে এটা আমি বুঝাইতে পারবো না, ঠিক আছে। এখন আর করার কিছু নেই, দুঃখিত, আমি বোর্ডে যেতে পারি নাই, কিন্তু যতটুকু সম্ভব আমি তোমাদের কিছু হলে দিতে পারছি। তারপরে তোমরা বই থেকে পড়ে নিও, দুইটা সমন্বয় হবে বাজার ভারসাম্য। তা আল্লাহ হাফেজ, আজকের মতো সবাই ভালো থেকো, ম্যাডামের জন্য দোয়া করো, সবাই সাবধানে থেকো, ঠিক আছে। আল্লাহ হাফেজ। তোফায়েল ঠিক আছে।